তরুণদেরকে আমরা সম্মানজনক কর্মসংস্থান দিতে চাই। প্রিয় দর্শক, আপনারা সবাই দেখছেন রাজশাহী প্রেসের পর্দায়। আমরা পৌঁছে যাচ্ছি বিভিন্ন এলাকায়, জানছি প্রার্থীদের প্রতিশ্রুতির কথা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজশাহী ৬ বাঘা চারঘাট যে আসন রয়েছে বাঘার আরানি এলাকায়। আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক স্যার। আমরা কথা বলবো স্যারের সাথে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার, একটু জানতে চাই, সারা দেশে উৎসব মুখর পরিবেশে অনেক দিন পর নির্বাচন আসছে স্যার, এবং আপনাদের এলাকাতেও সেই উৎসব মুখর পরিবেশই বিরাজ করছে। নির্বাচন ঘিরে এবং পরবর্তী সময়ে স্যার আসলে কি ভাবনা রয়েছে আপনাদের? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা রাজশাহী ৬ চারঘাট বাঘা আসনের সকল ভোটার ভাই বোনদের, অন্য ধর্মের ভাই বোনদের সকলের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা খুবই উৎসব মুখর পরিবেশে নির্বাচনের কার্যক্রম চালাচ্ছি, এটা সঠিক। এবং বিশেষ করে রাজশাহী ৬ এই আসনে আমরা আমাদের নেতাকর্মী এবং সাধারণ জনগণ খুবই উচ্ছ্বাস এবং উৎফুল্লভাবে এই নির্বাচনের কাজে অংশগ্রহণ করছে। ব্যাপকভাবে আমরা সাড়া পাচ্ছি বিভিন্ন এলাকায়, নারী পুরুষ হিন্দু মুসলিম নির্বিশেষে এমন একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এবং বাংলাদেশের মানুষ দীর্ঘদিন তারা তাদের ভোট দিতে পারে নাই, এবারে দিতে পারবে, সেই জন্য খুবই উৎফুল্ল। নির্বাচনে আমরা এখানে যে অবস্থা দেখছি, আমাদের পক্ষে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক গণজোয়ার আমরা লক্ষ্য করছি। আশা করছি ব্যাপক ভোটের ব্যবধানে আমরা বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। মহান রাব্বুল আলামিনের রহমতে ভোটার ভাইদের ভোটে সমর্থন এবং ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হই, তাহলে আমার এই চারঘাট বাঘা আসনের প্রধান সমস্যা হচ্ছে নদী ভাঙ্গন। আপনারা জানেন পদ্মা নদীর পাড়, এখানে প্রতি বছরই নদী ভাঙ্গনের জন্য আমাদের ভাই বোনেরা অনেক ক্ষতিগ্রস্ত হয়। তাদের অনেকের বাড়ির ভিটার নিকটে নদী যে কোনো সময় ভেঙে যাবে, এই উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে তারা চলছে। এজন্য আমরা বলতে চাই যে আমরা প্রথমেই অগ্রাধিকার দেব নদীর সেই বাঁধ মজবুতভাবে দেওয়ার জন্য, যাতে নদী পাড়ের মানুষ নিশ্চিন্তায় বসবাস করতে পারেন। এছাড়া এই এলাকার আরেক সমস্যা জলবদ্ধতা। বর্ষার সময় জলবদ্ধতা হয়, পানিটা সহজে নামতে চায় না, ড্রেনেজ ব্যবস্থা নাই, যে কারণে কৃষক ভাইরা সঠিক সময়ে ফসল উৎপন্ন করতে পারছেন না এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর্থিকভাবে। আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে চাই, যেন কৃষক ভাইরা সঠিক সময়ে তাদের ফসল সঠিকভাবে উৎপন্ন করে তারা নিজেরা লাভবান হবেন এবং দেশকেও, আমাদের দেশ কৃষি নির্ভরশীল, দেশেও অর্থনীতিতেও তারা ভূমিকা রাখবেন। অসংখ্য ধন্যবাদ স্যার। এবারে আমি একটু জানতে চাই স্যার, আপনার এলাকার তরুণদের নিয়ে আসলে কি ভাবনা রয়েছে? তরুণদের নিয়ে নিশ্চয়ই আমরা ভাবছি, কারণ আগামী প্রজন্ম তরুণরাই আমাদের ভবিষ্যৎ। আজকে বাংলাদেশের সমস্যাগুলির মধ্যে বেকার সমস্যা হচ্ছে বড় সমস্যা। আমরা তরুণদেরকে ভাবে একটা কাট দিব এরকম কিছু নয়, বরং তরুণদেরকে আমরা সম্মানজনক কর্মসংস্থান দিতে চাই, যেন তারা সঠিকভাবে তাদের কর্ম সম্পাদন করে আর্থিকভাবে লাভবান হয়, একটি সুন্দর সম্মানজনক পেশায় অবতীর্ণ হতে পারে, আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই এবং তারা যেন মাদক ছেড়ে সুন্দর জীবনে আসতে পারে, সেই পরিবেশ আমরা গড়ে তুলতে চাই। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি একটু জানতে চাই, আপনার কাছে পৌঁছা পর্যন্ত স্যার আপনাদের বিভিন্ন জায়গায় আমরা গেছি, বিভিন্ন গ্রামে আমরা গেছি, আমরা যেমনটি জেনেছি বহু সংখ্যক বোনেরা রয়েছেন যারা পড়াশোনা শেষ করে বসে রয়েছেন, তারা কাজ করতে চায় বাসাতে থেকে। তো তাদের কর্মসংস্থানের বিষয়ে বা তাদের যারা উদ্যোক্তা হতে চায়, ঘরে বসেই কাজ করবে কিন্তু উদ্যোক্তা হতে চায়, প্রশিক্ষণ নিয়ে আপনাদের কোনো ভাবনা রয়েছে কিনা? জি জি, নিশ্চয়, এটা খুবই আমাদের চিন্তায় রয়েছে। আমরা তরুণ তরুণী উভয়ের জন্য চিন্তা করছি যে তারা উভয়েই তারা কাজ করবে এবং যারা মহিলারা ঘরে বসে কাজ করতে চান তাদের জন্য কুটির শিল্পের জন্য প্রয়োজনীয় আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে চাই, যেন ঘরে বসেই তারা সেই কাজটি করতে পারে। এবং শিক্ষিত যারা তরুণী রয়েছেন তাদের জন্য আমরা ইন্টারনেটের ট্রেনিং দিয়ে তাদেরকে ইন্টারনেট থেকে যে সমস্ত বৈধভাবে কাজ করা যায়, ফ্রিল্যান্সিংয়ের যেই সিস্টেমগুলি রয়েছে, এগুলিতে তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে পারদর্শী করে তুলতে চাই, যেন ঘরে বসে সেখান থেকে তারা উপার্জন করতে পারে বৈধভাবে। এবং গ্রাম অঞ্চলের কারণে এখানে ইন্টারনেটের গতি দুর্বল হলে কাজটা সঠিকভাবে হইবে না হয়তোবা, সে কারণে আমাদের অগ্রাধিকার থাকবে যে ইন্টারনেটের গতি যেন আমার এই এলাকায় ভালো থাকে, সকলে যেন ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা করতে পারে। এছাড়া হস্তশিল্প,
এটাতেও আমরা ট্রেনিং দিয়ে তাদেরকে উপযুক্ত করে গড়ে তুলতে চাই। আপনি হয়তো বা জানেন যে এখানে সোয়ালোজ থানাপাড়া চারঘাট উপজেলার মধ্যে ওখানে একটা কারখানা রয়েছে যেখানে হস্তশিল্পের জন্য বিখ্যাত। এখানে অনেক মহিলারাও কাজ করে, ওটাকে আমরা আরো উন্নত করার জন্য চেষ্টা করব। এখানে কালুহাটি নামে একটা জায়গা আছে, সেখানে পাদুকা শিল্পের খুবই একটা সম্ভাবনা ছিল, কিন্তু বর্তমানে সেটা দুর্বল হয়ে গেছে। আমরা সেখানকার মানুষকে ট্রেনিং দিয়ে এবং তাদেরকে প্রণোদনা দিয়ে এই পাদুকা শিল্পকে আবার উজ্জীবিত করে তুলতে চাই। এবং এখানে কৃষিজাত ফসল আমের শিল্পের মানুষ নির্ভরশীল, আমের ফসলের উপরে এটা সঠিক বাজার মূল্য পায় না, কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়। এটার যাতে সঠিক বাজার মূল্য পায়, সংরক্ষণ করা যায়, এ ব্যাপারেও আমাদের চিন্তা রয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি সবশেষে স্যার জানতে চাই যে আপনি বক্তব্যের সময় বলছিলেন যে জামায়াত ক্ষমতায় আসলে সংখ্যালঘুদের একটা ভয় থেকে যায়, তো এই নিয়ে আপনি কি বার্তা দিতে চান? না, এটা আমরা বার্তা দিতে চাই যে আমাদের প্রতিপক্ষরা আমাদের বিরুদ্ধে এরকম একটা অপপ্রচার চালায়, কিন্তু আমরা দেখছি যে আমাদের এই এলাকায় এবং সারা বাংলাদেশে হিন্দু ধর্মের ভাই বোনেরা আমাদেরকে ব্যাপকভাবে উৎসাহ দিচ্ছেন যে আমরা সব দল দেখেছি, তারা আমাদেরকে কখনো ভালোভাবে নেয়নি বা আমাদেরকে জুলুম নির্যাতন করেছে। আপনাদের দ্বারা আমরা কখনো নির্যাতিত হইনি, বরং আমাদের বিপদের সময় আপনারা পাশে ছিলেন, সাথে ছিলেন এবং বিভিন্ন এলাকায় তারা খবর নিয়েছেন। এবং মৌলানা সাইদি সাহেব আমাদের প্রিয় নেতা ছিলেন, তার আসনে ব্যাপক হিন্দু ভাই বোনেরা দলে দলে তাকে ভোট দিয়ে বারবার নির্বাচিত করেছেন এবং সেখানে পরবর্তীকালে হিন্দু ভাই বোনেরা সাক্ষ্য দিয়েছেন যে সাইদি সাহেব এমপি থাকার সময় আমরা মায়ের কোলে ছিলাম, অর্থাৎ তারা নিশ্চিন্তে জীবনযাপন করত। এখন মিডিয়ার কল্যাণে এগুলি সারা দেশে ছড়িয়ে গেছে এবং সেই কারণে তাদের সেই অপপ্রচারে আর কান না দিয়ে আগামী দিনে তারা জামাত ইসলামীকে বেছে নেবে বলছে। আজকেও আমরা হিন্দু মহল্লায় ঢুকছিলাম, সেখানে হিন্দু ভাই বোনেরা ব্যাপকভাবে আমাকে সাড়া দিয়েছেন যে আমরা সব দলকে দেখেছি, এরকম ফুটেজও আছে আমার কাছে, সব দলকে দেখেছি, এবার আমরা আপনাদেরকেই দেব ভোট ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা স্যার। জি।